হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনা ইমরোজ লাকি, পর্ব 13, ভয়েস বাই আরবি। দুপুর গড়াচ্ছে, সূর্যটা মাথার উপরে খাড়া হয়ে আছে যেন। আর শীত কম, জ্যৈষ্ঠ মাসে সূর্যের মতো কিরণ দিচ্ছে। তারা দিঘির ঘাটে পাশাপাশি বসে আছে। ফারদিনার পরনে শাল রঙের শাড়িটা ঝলমল করছে, কানের স্বর্ণের দুল চিকচিক করছে, দুধে আলতা গায়ের রং। সুফিয়ান চেয়েছিল তার দিকে, দৃষ্টি সংযত করলো, বলল, সময় বাড়ছে, তোমাকে খোঁজাখুঁজি করবে, চলে যাও, তাড়িয়ে দিও না। কাল রাতে দেখা হয়নি, মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি। সুফিয়ান কিছু না বলে সিগারেট বের করলো, সিগারেট ধরলো। ফারদিনা বিস্ময় নিয়ে বলল, আগে তুমি সিগারেট ধরানোর সময় আমার অনুমতি চাইতে, এখন আমার অনুমতি চাইছো না? মাঝে মধ্যে তোমাকে অপরিচিত মনে হয়। আমার এক হৃদয় এক রূপ, আমি কখনো রূপ বদলাই না। সাপ খোলস বদলায়, মানুষ না। কিছু কিছু মানুষ আছে যারা সাপের থেকেও ঘন ঘন খোলস বদলায়। তুমি সেসব মানুষের সাথে আমাকে তুলনা করছো না তো? সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়লো। ধোঁয়া আজ অন্যদিকে গেল। ফারদিনা ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে বলল, আদিব ভাই একদিন বলেছিল নীরবতার মাঝে ভয়ঙ্কর রূপ থেকে। সুফিয়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমিও ভয়ঙ্কর, তবে আমার ভয়ঙ্কর তখনই দেখবে যখন আমার ভালোবাসা কেউ আঘাত করবে। তোমার ভালোবাসা আমি তো। বড্ড উদাসীন হলো ফারদিনা। তুমি এখনও বুঝতে পারছো না? ফারদিনা মাথা নাড়ালো। না, ভালোবাসি কথাটা বললে না তো। আমি তোমাকে ভালোবাসি, 3টে শব্দ মাত্র। ভালোবাসার শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না রূপবতী। ভালোবাসার অনুভূতি বুঝে নিতে হয়। অনুভূতি ব্যাখ্যা না দিলে কীভাবে বুঝবো? কবিতা শুনবে? কেমন কবিতা? প্রেমের কবিতা। তুমি কি সেদিনই আমাকে প্রথম দেখেছিলে, যেদিন তোমার বাঁশির সুর শুনে ছুটে গেছিলাম? ফারদিনা রহস্যময় হাসি দিয়ে বলল। সুফিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল, না। ফারদিনা অবাক হলো। সুফিয়ানের চোখ মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তাহলে কোথায় এবং কীভাবে দেখেছিলে? সুফিয়ান লম্বা শ্বাস ছাড়ল, শান্ত কণ্ঠে বলল, বলবো একদিন। কবিতা শোনো। হঠাৎ মাথায় দাদাজানের একটা কবিতা এসেছে। তার কবিতার উদ্দেশ্য ছিল এক, আমার উদ্দেশ্য অন্য এক। তোমার কথা অর্থহীন মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কবিতা বলো। সন্ধ্যার আকাশের লালিমা মিশে নদীর ধারে বাঁশি বাজে চুপচাপ। সে বাজায় মনের অজানা সুর। প্রেমিকা শুনে বসে বসে সেই সুর। তার চোখে ঝিলমিল বাতি, সে যেন আমার সন্ধ্যা মালতী। বাঁশির সুরে তার হাসি ভাসে, প্রেমের গহিনী নিঃশব্দ প্রেমের ঘরে। পাহাড়ি বাতাসে বয়ে আনে তার গল্প, ফুলের মতো কোমল, মাটির মতো প্রিয়। প্রতিটি নোটে তার ছায়া থাকে, বাঁশিওয়ালার হৃদয় যেথা শোনে শুধু। নদীর জলও যেন সে প্রেমের মজে, তার হাসিতে ঢেউ ওঠে চুপচাপ। এই প্রেমের বাঁশি, এই মনের গান, চিরকাল বাজুক নিঃশেষ অবিরত। কবিতার অর্থ হয়? ফারদিনা জিজ্ঞেস করলো। সব কিছুরই অর্থ হয়, শুধু খুঁজে বের করতে হয়। তুমি প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না। সুফিয়ান ম্লান হেসে বলল, সব প্রশ্ন কঠিন হলে উত্তর কঠিন হবে। তোমার সাথে আমি কথাই পারবো না। সুফিয়ান সিগারেট ফেলে দিল। ফারদিনা বলল, আমাকে তুমি প্রথম কোথায় কীভাবে দেখেছিলে আমি জানতে চাই। আমার প্রশ্নের উত্তর চাই। বললাম তো, সময় হোক, সব বলবো। দুপুরের রোদে গ্রামের লোকজন জমিদার বাড়ির উঠানে জড়ো হয়েছে। বছরে 2বার রাজস্ব হয়। পৌষের শুরুর দিকে রাজস্ব তোলা হয়নি, শেষের দিকে পরপর 2বার তুললেও সবাই খাজনা দিতে পারেনি। এখন মাঘ মাসের শুরু, আজ বকেয়া রাজস্ব তোলার দিন। রশিদ তালুকদার চুপচাপ চেয়ারে বসে খাতা উল্টাচ্ছেন। সামনে মৌলভী সাহেব, কেরানি আর 2জন পাহারাদার ছিল। হঠাৎ দেখা গেল 2 কৃষক, চাঁদ মিয়া আর হলিমুদ্দিন, তাদের মধ্যে তর্ক লেগে গেল। চাঁদ মিয়া বলল, আমার জমির অর্ধেক জল খেয়ে নষ্ট, আমি পুরো খাজনা দিতে পারবো না। হলিমুদ্দিন প্রতিবাদ করলো, জমিদার সাহেব, এই লোক তো নিজের দোষে জমি নষ্ট করছে, এখন রাজস্ব বাঁচাতে চায়। রশিদ তালুকদার কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, শফিক, তোর জমি যদি নষ্ট হয় আমি নিজে দেখে আসবো। আজ অর্ধেক দে, বাকি অংশ ধান উঠলে দিস। সলিমুল্লাহ, তুই শান্ত হ।
আদিব রশিদ তালুকদারের পেছনে দাঁড়িয়ে আছে। সুফিয়ানকে কোথাও দেখতে পেল না। সুফিয়ানের বকেয়া খাজনা নেই, বর্গা জমি ছাড়াও তার নিজের জমি আছে। বকেয়া না থাকলেও সে রাজস্বের দিন উপস্থিত থাকে, আজ নেই। আদিব সায়েমকে লক্ষ্য করে বলল, আব্বা ব্যস্ত, এই সুযোগে চল সুফিয়ানের বাড়ি থেকে আসি, আজকাল ওকে দেখাই যায় না। সুফিয়ান ঘাটপাড় থেকে উঠে আসলো। ফারদিনাও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখন উপস্থিত হলো সোলেমান, হাতে বাজারের ব্যাগ। বাজার করে ফিরছিল। সুফিয়ানের বাড়ির সামনে থেকে যাচ্ছিল। কিছু টাকা দরকার। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুই এখানে? কিছু টাকা দরকার ওষুধ কেনার জন্য। বারবার যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু বাকি কথা বলল না। সুফিয়ান বলল, এভাবে বলার কি আছে, দিচ্ছি। সোলেমান ফারদিনার দিকে তাকালো। দ্বিতীয়বার চোখ তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, গতকাল মজিদ মিয়ার সাথে রাতে দেখা হয়েছে। একখানা কথা বলল, তার চোখ জুড়ে আতঙ্কের ছাপ দিচ্ছিল। কি বলেছে? তাদের ডাক শোনা যায় অমাবস্যার রাতে। কে জানে ওটা পাখি না পাপের স্মৃতি। কাদের ডাক শোনা যায়? ছোট ছোট বাচ্চাদের ডাক। আদিব আর সায়েম সুফিয়ানের বাড়িতে উপস্থিত হলো। আদিব গলা উঁচিয়ে ডাকল, সুফিয়ান। কণ্ঠে তির্যক আওয়াজ। তার স্তর দিঘির পাড়ে পৌঁছালো। সোলেমান প্রথমে বাড়ির দিকে ঘুরে তাকালো। সুফিয়ান ও ফারদিনা নিজেদের মধ্যে চাহাচাহি করলো। সুফিয়ান বলল, আদিব এসেছে, তুমি খাটের শেষ সিঁড়িতে নেমে বসো। ফারদিনা তাই করলো। সুফিয়ান ও সোলেমান ঘরের দিকে এগোলো। আদিব এগিয়ে আসলো, রাঙার দিকে একবার তাকালো, বলল, তোর পোষা অশ্ববের নাম কি রেখেছিস? রাঙা। এই নামের অর্থ কি? অর্থ খুঁজে নাম রাখিনি, ও দেখতে ভারী সুন্দর, গায়ের রংটা চকচক করছে, এজন্য রাঙা। সায়েমের দৃষ্টি এলোমেলো। সায়েম কখনো স্থির হয়ে থাকতে পারে না, চেয়েও থাকতে পারে না। সর্বদা ভাবে সে কাউকে খুঁজছে নতুন শিকারের জন্য। আদিব সুফিয়ানকে বলল, আজ রাজস্ব ছিল, তুই আসলি না কেন? সুফিয়ান হালকা অবাক হয়ে বলল, আজ রাজস্ব ছিল? আজকাল সব ভুলে যাচ্ছিস। কি ব্যাপার, কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে খুলে বল। ভুলে যাওয়ার রোগ সুফিয়ানের ছিল না। আজকাল সে ফারদিনাকে নিয়ে প্রচণ্ড ভাবছে। মানুষের সারাদিন অনেক ভাবনা থাকে। সকালে ঘুম থেকে উঠে কী করবে, সারাদিন তার কী কাজ, কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে, সেসব কিছু ছেড়ে এখন শুধু ফারদিনাকে নিয়ে ভাবছে। অন্য কিছু ভাবার সময় কোথায়? আজ মিথ্যা দিবস না, কিন্তু আজ মিথ্যা বলতে হবে। আদিব হাতে তুড়ি মেরে বলল, কী ভাবছিস? গত কয়েকদিন ধরে শরীরটা খারাপ, এই জন্যে কোথাও যাওয়া হচ্ছে না। শুনলাম তুই কোন চোরদের ভালো মানুষ বানানোর প্রশিক্ষণ দিচ্ছিস। স্বাভাবিকভাবে প্রশ্ন করলাম। সুফিয়ান বিব্রতিকর অবস্থায় পড়ল। সোলেমান ঢোক গেল। আদিব নরম মনের মানুষ, চোরদের কথা সে জানলে কিছু বলবে না, কিন্তু সামনে উপস্থিত সায়েম ভেবেচিন্তে কাজ করে না, হুটহাট করে সিদ্ধান্ত নেয়। বিপদবাসী মানুষের অনুভূতির ব্যাখ্যা দেওয়ার সময় নেই তার আগে আক্রমণ। সুফিয়ান এখন আরও একটা মিথ্যা বলতে হবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে সত্য মিথ্যা দুটোই বলল, ক্ষুধার্তরা যখন খাবারের জন্য চুরি করবে তখন চোর নয়, গ্রামের প্রধানের হাত কেটে দেওয়া উচিত। তুই কি বলতে চাচ্ছিস? তীক্ষ্ণ চোখে তাকালো সায়েম। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, অভাবে স্বভাব নষ্ট হয়, স্বভাব একটা সময় অভ্যাসে পরিণত হয়। গ্রামের অনেক অসহায় মানুষ আছে যা না খেয়ে দিন পার করছে। আমাদের উচিত ওদের অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। থেমে আবার বলল, আমি 4 জন অসহায়ের কাজের ব্যবস্থা করে দিয়েছি, ওরা চোর নয়। সোলেমান সুফিয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তার মত যদি সবাই ভাবত, তবে গ্রামের গরিব অসহায় বলতে কেউ থাকতো না। হাতে বাজারে ব্যাগের দিকে দেখল। হালাল টাকার বাজার। হাতে নিয়েও এক প্রকার স্বস্তি পাওয়া যায়। আজ তার এরকম জীবন শুধুমাত্র সুফিয়ানের জন্য। আদিব বলল, তুই তো জানিস প্রতি বছর এই দিনে রাজস্ব তোলার পর মেলার আয়োজন করা হয়। আগামীকাল সে মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব কার্যক্রম শুরু হয়ে গেছে। আদিব বেশ আনন্দের সাথে কথাগুলো বলছে। এখানে তো আনন্দিত হওয়ার কি আছে? প্রতি বছর মেলা হয়, ভিন্ন ধরনের কিছু হচ্ছে না, পূর্বের মতো একই নিয়মেই হবে। এই সময়টা আসলে আদিব খুশি থাকে কোনো এক কারণে। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুই এত খুশি হচ্ছিস কেন? তুই ভুলে গেছিস? আশ্চর্য হলো আদিব। সায়েম রাঙার কাছে এগোলো।
সুফিয়ান তার দিকে একবার তাকালো, অন্যদিকে ফারদিনা। মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আদিব এই সময়ে কেন খুশি থাকে মনে করার চেষ্টা করলো, মনে পড়লো না। পাল্টা প্রশ্ন করলো, ভুলে গেছি, তুই বল খুশি কেন? আদিব ভারী শ্বাস ফেলে বলল, নূরজাহান, কৃষ্ণপুর গ্রামের লোকেরা এই মেলাতে উপস্থিত থাকে। গত কয়েক বছর ধরে এই দিনে আসলেই ওর জন্য অপেক্ষা করি। কেমন আছে, কি করছে একটু জানতে চাই। গত সময়টাতে আর দেখা মেলেনি, আজও আমি ওর দেখা পাওয়ার অপেক্ষা করি। সুফিয়ানের এবার স্পষ্ট মনে পড়ল নূরজাহানের কথা। তাকে আদিব ভালোবাসত। নূরজাহানের বিয়ে অন্য কথা হয়ে যায়, কিন্তু আদিবের মনে এখনও নূরজাহানের বসবাস। সুফিয়ান হেসে বলল, তোরা মেলার ব্যবস্থা কর। তোরা দায়িত্ব হাত না লাগালে মেলার আয়োজন ঠিকঠাক মতো হবে না। আদিব তার রেস্ট টেনে বলল, তুই যাবি না? আমার শরীর ভালো না, তার উপর ঘরে একটু কাজ আছে, সেরে আসবো। সায়েম রাঙাকে দেখছে। রাঙা খুবই সুন্দর, দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। সায়েমের চোখ পড়ল বাড়ির কোনাকুনির দিকে, ছোট ছোট গাছপালার পাতার ফাঁক দিয়ে দিঘির পাড়ের দিকে লাল লাল কিছু উঠছে। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, ভাই, দিঘির পাড়ে কেউ আছে, তুই থাক, আমি দেখে আসছি। দিঘির পাড়ে ফারদিনা। সুফিয়ান বিস্ময়ে তাকালো সায়েমের দিকে, বলল, যাস না মানে থেমে গেল সুফিয়ান। পুনরায় বলল, আমি অশ্বমের জন্য একটা লাল চাদর কিনেছি, ওর ঠান্ডা লাগে, মাঝে মধ্যে শীতে কাঁপে, তাই। আদিব হাঁ হয়ে বলল, অদ্ভুত, আজকাল তোর কর্মকাণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। সে ছাড়, আমরা যাই, তুই আগামীকাল সময় মতো পৌঁছে যাস সমুদ্রের পাড়ে। মেলায় কিন্তু খুব মজা হবে। সুফিয়ান মুখে হাসি নিয়ে মাথা আওড়ালো, সে আসবে। আদিব চলে যায়। সায়েম দিঘির পাড়ে ঘুরে একবার দেখলো, লাল রঙটা দেখা যাচ্ছে না, হয়তো বাতাসে গাছের আড়ালে চলে গেছে। সুফিয়ান হাঁপ ছেড়ে বাঁচল যেন। দিঘির পাড়ের দিকে গেল। ফারদিনা সিঁড়িতে বসে আছে, তার মাথায় আদুরে হাতে সুফিয়ান আঘাত করে বলল, তোমার ভাইয়েরা একটু হলেই তোমাকে দেখে ফেলতো, তখন কি হতো? সে পাশে বসলো। তুমি তাদের ভয় পাও? বললাম তো, আমি আমার জন্য কাউকে ভয় পাই না। আমার জন্য তো তোমাকে ভয় পেতে হবে না। এখন বলো, প্রথম আমাকে কোথায় দেখছো? তার আগে তুমি এটা বলো, তখন জলে কিসের শব্দ আসছিল? আমি বড় একটা মাটির চাক ফেলেছি। আমি জানতাম জলে কিছু পড়েছে। আলাপ পেলেই তুমি ছুটে আসবে, তাই হলো বলে শব্দ করে হাসলাম। সুফিয়ান হেসে বলল, এই হাসি চিরদিন অক্ষয় থাকুক। ফারদিনার প্রশংসা পাল্টে বলল, আগামীকাল মেলায় বসবে, তুমি আসবে তো? নিশ্চিত বলতে পারছি না, চেষ্টা করবো আসার জন্য। নিশ্চিত কেন না? সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আসবো। আদিব মেলার জন্য আমাকে বলতে এসেছিল। তুমি জানো, প্রতি বছর এই মেলায় নূরজাহানের আসার সম্ভাবনা থাকে। কারো কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, তবে আসলে আদিবের জন্য ভালোই হবে। আদিব ভাই এখনও তাকেই ভালোবাসে? মলিন কণ্ঠে প্রশ্ন করলো ফারদিনা। বাসে, আর হয়তো চিরদিন বাসবে। আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি হারিয়ে গেলে সেদিন আমি নামক মানুষটাও হারিয়ে যাব। বিকেলের আলোটা যেন সোনাগুড়ির মতো ছড়িয়ে পড়েছে তালুকদার বাড়ির বাগানে। চারপাশে বড় বড় গাছ, পাখিরা ডাকছে চি, ফোয়ারা থেকে টুপটুপ করে জল পড়ছে। বাগানের এক কোণে কাঠের বেঞ্চে বসে আছে রসিক তালুকদার, হাতে ছড়ি, পাশে চায়ের কাপ, আর মুখে একরাশ গাম্ভীর্য। বাতাসে শিউলির গন্ধ, কিন্তু তার মুখে ভাঁজ যেন দুপুরের রোদে জমে থাকা রাগ। আজ একজন খাজনা বকিয়ে রেখেছে, তখন হেসে উড়িয়ে দিলেও এখন রাগ হচ্ছে ভেতরে ভেতরে, প্রকাশ করতে পারছে না। রাগ ভেতরে চেপে রাখা উচিত নয়। ঠিক তখনই কুদ্দুস ঢুকলো বাগানে, হাতে ঝুড়িতে আধা ডজন কলা, আর মুখে একটু ভয় আর একটু ঢং। রশিদ রাগ দেখানোর মানুষ পেল, ওর উপর আজ রাগ দেখাবে। রশিদ কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, এটা কী রে? গোলাপ গাছের ডালকে ভাঙছে। কুদ্দুস হকচকিয়ে গেল। বাবু, ওই ছাগলটা ঢুইক্কা পড়ছিল, আমি ধরতে গেছিলাম। এটা কেমন ভাষা? ছাগটা কি? বল ছাগল। কি ছাগল? ধরতে গেছিলি নাকি তুই নিজেই ভাঙছিস? রশিদের গলা ভারী হয়ে উঠল। তোকে তো বলেছিলাম গাছগুলোর
রাজার মালার মতো দেখবি। এখন দেখ, পাতা কাটা, ডাল ভাঙা ছাগল আমাদের খামার থেকে এসেছিল। যে যে না বলছি, আজকাল তোর কি হয়েছে? কুদ্দুস ফারদিনার কথা ভাবল। রশিদ বলল, ছাগলকে মারিসনি তো? কুদ্দুস মাথা নিচু করে বলল, বাবু, ছাগলটাকে মারছিলাম না, শুধু ধমক দিছিলি? রশিদ হেসে উঠল, ঠোঁট বাঁকিয়ে। তোর ধমকেই মনে হয় ছাগলও লজ্জা পায়। কুদ্দুস হাসল। রশিদ রাগ দেখাতে চেয়েছিল, হলো না। হাসতে চেয়েছিল না, কিন্তু হেসে ফেলল। বাতাসে হাসির হালকা ঢেউ উঠল। পেছনে নাশপাতি গাছ থেকে একটা পাকা নাশপাতি পড়ল ধুপ করে। রশিদ চমকে তাকিয়ে বললেন, তোর ভাগ্য ভালো কুদ্দুস, তোকে যদি বকাঝকা না করতাম হয়তো এটাও তোর মাথায় পড়তো। বলে হো হো করে হেসে উঠল। এক চুমুক চাম নিয়ে এলো মুখে। খেতে ভালো লাগছে না, পান মুখে দিল। কুদ্দুস দাঁত বের করে হাসল। তাহলে ভাগ্য ভালো বাবু, আপনি হুদায় রাগ করেন। রশিদ তালুকদার ছড়ি ঠুকে বললেন, তুই ভাগ্যবান কুদ্দুস, কিন্তু আর একবার গাছের ডাল ভাঙলে তোর ভাগ্য আমি নিজেই ভাঙব। বাগানে হাসির রোদ উঠল। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে। রোদ নরম হয়ে এসে গাছের পাতায় ঝলমল করছে। রশিদ তালুকদার পান চিবোলো, আর কুদ্দুস গাছের চারপাশে জল ঢালছে, গুনগুন করে গান গাইছে। বাবু রাগ করেন, তবু মন তার শোনা। রশিদের কানে কুদ্দুসের গানের সুর ভেসে আসে। পিকদানিতে পিক ফেলল, বলল, তোর মালকিন বেঁচে থাকতে কোনোদিন আমায় নিয়ে গান করলো না, আর তুই করলি। এত বকাঝকা করার পর আমাকে ভালোবাসিস? হ্যাঁ, আপনার বকাঝকার মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। এভাবে বাগানের বিকেলটা হাসি, রোদ আর একটু বকাঝকায় মিশে একদম জীবন্ত হয়ে উঠল। জয়নব বেগম বয়স আনুমানিক 60-এর উপর। লাঠির উপর ভর দিয়ে চলতে হয় তার। শ্যামলা গায়ের রং, চুলগুলো পেকে গেছে। সামনের একটি দাঁত নেই। দাঁত না থাকায় চেহারার বদলে ভিন্ন রূপ নিয়েছে। চিপচিপে গরম। তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির ভেতরে উঁকিঝুঁকি মারল। উদ্দেশ্য তার রশিদ তালুকদারের সাথে দেখা করা। একজন পাহারাদার এসে সামনে দাঁড়ালো। ভারী দেহ, সাথে কঠিন কণ্ঠে বলল, কি চাই এখানে? জমিদার বাবুর লোকে একটু জরুরি কথা কওয়া দরকার। উনি এখন কারোর সাথে কথা বলবেন না, কাল আসুন। জয়নব আকুতি কণ্ঠে বলল, কথা আমার কখন লাগবেই, যাইতে দেন। পাহারাদার খেপে গেল। তার খেপে যাওয়ার পেছনে কারণ আছে। এক বৃদ্ধা একবার সাহায্যের জন্য এসেছিল। পাহারাদার রশিদের অনুমতি ব্যতীত ঢুকতে দেন। বাড়ির ভিতর প্রচণ্ড রেগেছিলেন সেদিন রশিদ। হঠাৎ একজন বৃদ্ধ সাহায্য চাওয়াতে তিনি রেগে গেল। যা তা কথা শুনিয়েছিল বৃদ্ধা এবং পাহারাদার দুজনকেই। তারপর থেকে পাহারাদাররা কাউকে বিনা অনুমতিতে ভিতরে ঢুকতে দেয় না, আজও দিচ্ছে না। রশিদ ঘরের ভেতরে যেতেই চোখে পড়ে বাহিরের ফটকের দিকে। একজন বৃদ্ধা মহিলা সাদা কাপড়ে দাঁড়িয়ে পাহারাদারের সাথে কিছু বলছে। রশিদ পাহারাদারকে লক্ষ্য করে উচ্চস্বরে বলল, কে রে? কে এসেছে? ভেতরে নিয়ে আয়। জয়নব অবশেষে ভেতরে প্রবেশ করল। রশিদ পুনরায় বেঞ্চে বসল। জয়নব ধীরে ধীরে হেঁটে গিয়ে তার সামনে দাঁড়ালো। সম্মানের সাথে সালাম দিল। রশিদ সালামের জবাব দিল, বলল, ওয়ালাইকুম সালাম। তা এই সময় এখানে কি চাই? বাবু, আমার নাতনি ঝুমকু গত 2 দিন ধইরা নিখোঁজ। বুড়ো মানুষ একলা আর কত খুঁজতে পারে, তাও অনেক খুঁজছি, পাইলাম না। আপনি যদি সাহায্য করতেন। রশিদ বিশ্রী কণ্ঠে বলল, আপনার নাতনিকে কে কি এখন হারিকেন নিয়ে আমি খুঁজব? বাক্যটি জয়নবের কানে পৌঁছানো মাত্র আঘাত আনল। রশিদ রাখতে চাইল না। হঠাৎ কি অদ্ভুত স্বরে ভাষা ব্যবহার করে ফেলে বুঝতে পারল না। ঠান্ডা গলায় বলল, বয়স কত ছিল? যে 3 বছর। আপনার বাড়ি কোথায়? পুরান নদীর পাড়ে। নদীতে ডুবে যায়নি তো? চিন্তিত অভিব্যক্তি করল সে। ও কথা কইবেন না বাবু, বাপ মা মরা নাতনি আমার। জয়নব থেমে আবার বলল, ঝুমকু সন্ধ্যার সময় নিখোঁজ হয়েছে। উঠানে বইয়া খেলতে আসিল। সন্ধ্যায় আজান পড়ে। আমি ওরে কইলাম, আজান পড়তাছে, তুই ঘরে আয়, আর খেলোস না।
বইলা আমি ঘরে লণ্ঠন জ্বালাইতে ঢুকলাম। এরপর সব চুপচাপ। আমি বাইরে এসে দেখি খেলনা বাটি পইরা আছে, আমার নাতনি নাই বলে কাঁদল জয়নব। রশিদ ছড়িটা মাটির উপর ঘোরাচ্ছে, পানের থালা থেকে একটা পান মুখে দিল। পান চিবাতে চিবাতে বলল, ইতিহাস তো জানতে চাইনি। বলছেন খারাপ না, ভালোই হয়েছে। কেউ হারিয়ে গেলে খোঁজার দায়িত্ব তো আমার না। দারোগার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। জয়নব আগে আবেগের সাথে বলল, আমার নাতনিটারে যেন আল্লাহ বাঁচাই রাখে, আমি অপেক্ষায় থাকবো। জয়নব সালাম দিয়ে যেতে রশিদ পুনরায় প্রশ্ন করলেন, সেদিন সন্ধ্যায় কাউকে দেখেছিলেন? সন্দেহজনক মনে হয়েছিল আমার। জয়নব ভেবে জবাব দিল, সন্ধ্যা ছুঁইছি এমন সময় একজন লোক পাগড়ি দিয়ে মুখোশ পইরা নদীর পাড়ে ঘুরঘুর করছিল। আমি গ্রাহ্য করি নাই। সে কে হতে পারে কইতে পারবো না বাবু। রশিদ ইশারা জয়নবকে যেতে বলল। উনি চলে যায়। কুদ্দুস পাশে বসে সব শুনছে। এতক্ষণ রশিদের কাছে এগিয়ে বলল, একটা কথা বলবো। রশিদ বিরক্তি স্বরে বলল, আবার কি হলো? কদিন আগে শামসুলের ছেলে পাঁচু এইভাবেই নিখোঁজ হয়, পরে ওর লাশ মিলে। আমারও ভয় হচ্ছে যদি ঝুমকু শব্দ করলে রশিদ বলল, মরণ একভাবে হতে হবেই, তাতে এত ভাবার কি আছে? দারোগা তদন্ত করছে, আশা করি খুনি যেই হোক শীঘ্রই ধরা পড়বে। আজমাত সন্ধ্যার শীতল হাওয়া উপভোগ করছে বাড়ির ছাদে বসে, হাতে সিগারেট। রাশিয়ান থেকে নিয়ে আসা নেশি শেষ। কুদ্দুসকে দিয়ে সিগারেট আনিয়েছে। এক একটা সিগারেটের মূল্য 8 আনা। আজ সে কোথাও বের হয়নি। আগামীকাল গ্রামে মেলা বসবে। মেলার কথা প্রথমে শুনে অবাক হয় আমজাদ। মেলা সম্পর্কে জানার জন্য আদিবের কাছে যায়। আদিব মেলার বর্ণনা দেয়। নুপুরের আওয়াজ পাওয়া গেল। আজমাত ঘুরে তাকালো। ফারদিনা এসেছে। কালো রঙের শাড়ি পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, ভেসে আসা মৃদু বাতাসে দুলছে চুলগুলো। ফারদিনা শাড়ির আঁচল মোড়াচ্ছে। আজমাত বলল, তোমাকে কালো রঙের সুন্দর দেখাচ্ছে। তোমার মতো সুন্দরী নারী হয় না। ফারদিনা হেসে বলল, তুমি অনেক সুন্দর। বিদেশি ছেলে আমি কোনদিন দেখিনি, শুধু নাম শুনেছি। শুক্রবার রাতে সুফিয়ান তোমার খোঁজে এসেছিল। ও তোমাকে খুব ভালোবাসে। ফারদিনা সুফিয়ানের বিষয়টা অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে বলল, আমাকে ওর মতো অনেকেই ভালোবাসে। তুমিও নিশ্চয় একে ভালোবাসো। আমি ওর মতো একজন সাধারণকে কেন ভালোবাসতে যাব? কি বলছো? আজমাত ফারদিনার মুখোমুখি হলো। ফারদিনা রেলিং ধরে দাঁড়ালো, বলল, আমার বন্ধুর মতো, এর বেশি কিছুই নাই। সত্যি বলছো? আজমাত ফারদিনার দিকে আর একটু এগিয়ে গেল। আমি মিথ্যা বলি না। আজমাত হাসলো, তার হাসি শব্দহীন। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, ওর কথা বাদ দাও, তোমার প্রেয়সীর নাম কি? প্রেয়সী মানে যা তোমার ভালোবাসা মানুষ, তোমার স্ত্রী অথবা প্রেমিকা। আজমাত রেলিং ধরে বলল, আমার জীবনে মা ব্যতীত বিশেষ কোনো নারী নেই। কারোর জীবনে বিশেষ থাকে না, খুঁজে তৈরি করে নিতে হয়। ভাগ্যের লেখন, কপালে যা আছে তাই হবে। ফারদিনা কথাটা শুনে আজমাতের দিকে নির্বাক দৃষ্টিতে তাকালো। আজমাত চাহনি দেখে বলল, কথাটা সুফিয়ানের কথার সাথে মিলে গেছে, তাই চেয়ে আছো তো? আমি তার কাছেই শুনেছি। অদ্ভুত এবং অবাক করার মতো যুক্তিপূর্ণ উক্তি সুফিয়ানই তৈরি করতে পারে। ফারদিনা বিরক্ত হয়ে বলল, উফ, ওর কথা শুনতে চাচ্ছি না। ওর কথা তো বাকি কথা বলার আগে ঝিলমিল উপস্থিত হয়। হাতে খাবার নেই, হাঁটার আওয়াজ নেই, নুপুরের শব্দ নেই। অদ্ভুত। ফারদিনার দিকে এগিয়ে দিল একটা খাম। কি এটা? ফারদিনা জিজ্ঞেস করলো। একজন তোর উদ্দেশ্যে চিঠি দিয়ে গেছে। কে সে? চাদরে মুখ ঢাকা ছিল, ফটকের বাইরে দাঁড়িয়ে আসছিল। ভাগ্যিস অন্য কেউ দেখে নাই। লোকটা বৃদ্ধা, একটা চোখ নষ্ট। ফারদিনা চিঠি খুলে দেখলো, জীর্ণ হাতে লেখা, তুমি যার উপর বিশ্বাস করছো সে তোমার জীবনের ইতি টানবে। ফারদিনা আতঙ্কে জড়সড় হয়ে গেল। এরকম চিঠি সে আরও একবার পেয়েছে। রশিদকে সে সব চেয়ে ভরসা করে, আদিবকে সে ভরসা করে, বিশ্বাস করে। ঝিলমিল একজন দাসী হলেও তার বন্ধুর মতো বিশ্বাস করে। বাকি 3 ভাইকেও বিশ্বাস করে। আর কেউ নেই যাকে সে ভরসা করে।
মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎ তার ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক সেই মুহূর্তে বাঁশির সুর আসলো। ঝিলমিল আর আজমাত শুনতে পেল। আজমাত বলল, কেউ বাঁশি বাজাচ্ছে, সুরটা সুন্দর। ঝিলমিল তার রেস্ট টেনে বলল, মনে হচ্ছে নতুন কিছুর আগমন। ফারদিনা আকস্মিক হকচকিয়ে বলল, কোথা থেকে বাঁশির সুর আসছে? আমি কেন শুনতে পাচ্ছি না? ঢং করিস না, তুই যা সুর শোনার লাইগা অপেক্ষা করিস তার সুর, আবার মিথ্যা বলিস। ঝিলমিল বলল, সত্যি বলছি, আমি কিছু শুনতে পাচ্ছি না। ফারদিনা বলল, আজানের সুর ভেসে আসছে। সুফিয়ানের ঘুম ভাঙে আজানের সুরে। সে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। পাশে থাকা পাত্র থেকে ঢকঢক করে জল খেয়ে নিল। কপালে ঘাম জমেছে, হাত দিয়ে মুছল। হৃৎস্পন্দন স্বাভাবিক নয়। রাঙা ধ্বনি ভেসে আসলো। সুফিয়ান বিছানা থেকে নেমে শালটা পেঁচিয়ে দরজা খুলে ঘরের বাইরে আসলো। রাঙা ছটফট করছে। কাছে ঘর জল আছে, ও খাচ্ছে না। ওর পেটের দিকে তাকালো। পেট খালি খালি লাগছে। নিশ্চয়ই সে কখন থেকে খায়নি। রাঙাকে কিনে আনার পর থেকে ও না খেয়ে থেকেছে, এমনটি হয়নি। আজ খায়নি। চোখের জল ওর। সুফিয়ান আলতো হাতে ওকে ছুঁয়ে দিল। রাঙা আবারও ধ্বনি তুলল। চোখ থেকে ওর জল পড়ছে। সুফিয়ান নরম গলায় বলল, কি হয়েছে তোর? তুইও কি আমার মতো খারাপ স্বপ্ন দেখেছিস? রাঙা নিশ্চুপ, এবার শুধু লেজ নাড়াচ্ছে। সুফিয়ান বলল, স্বপ্ন সবসময় সত্যি হয় না, স্বপ্ন অর্থহীন হয়। ভয় পাস না, আমি আছি তো। আজ সকাল থেকে পুরো গ্রাম নিস্তব্ধ। সকালে মোরগ ডেকেছিল সুফিয়ানের ঘুম ভাঙার পরে। তার ঘুম ভাঙে খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নের কথা তার আর মনে করতে চাইল না, কিন্তু না চাইতেও দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। মানুষ সারাদিন যা ভাবে তার একটি অংশ কখনো কখনো স্বপ্নে চলে আসে। গতকাল তার ভাবনা থেকে স্বপ্ন আসেনি, ভয়ঙ্কর স্বপ্ন, যা সে কখনোই কল্পনা করেনি। কখনো স্বপ্ন আগাম বার্তা দেয়, কিন্তু সুফিয়ান খারাপ কিছু হবে ভাবতে পারল না। স্বপ্ন অর্থহীন হয়, এর ব্যাখ্যা হয় না, মনে মনে স্বীকার করল। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিল। একটু আরাম লাগছে। চা তৈরি করার জন্য একটা ছোট পাত্রে জল নিল। চুলায় বসিয়ে আগুন ধরিয়ে দিল। মিনিট কয়েক পর জল ফুটতে শুরু করলো। সুফিয়ানের সেদিকে খেয়াল নেই। চোখ তার গোলাপ দিকে। শীঘ্রই গোলাপ ফুল ফুটবে। কলির মাথা দেখা যাচ্ছে। গোলাপ ফুটলে ফারদিনাকে দিবে। শুধু দিবেই না, প্রেম নিবেদন করবে। ভালোবাসিস তিনটে শব্দের তার কাছে মূল্য নেই, কিন্তু ফারদিনার ইচ্ছে সুফিয়ান তাকে প্রেম নিবেদন করবে। ফারদিনার ইচ্ছে সে শীঘ্রই পূরণ করবে। মুখের কোণে হাসি চলে আসলো। মুহূর্তে আবার হাসি বিলিয়ে গেল। শেষ রাতের স্বপ্নের কথা মনে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে ভাবনা পৃথিবী থেকে বিদায় নিল। চায়ের জল ফুটে উপযুক্ত হয়েছে। চা পাতা দিয়ে দিল। মাটির তৈরি কাপে চা ঢেলে নিল। মাটির কাপটি সে নিজের হাতে বানিয়েছে। এতে কোনো রাসায়নিক লেপ থাকে না, তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ। কিন্তু একবার এর বেশি মাটির কাপ ব্যবহার করা যায় না। আজ প্রথম করছে। চা হাতে নিয়ে টেবিলে বসল। গরম চা। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করা যাক। ততক্ষণে হাতে কলম তুলে নিল। নতুন একটা পৃষ্ঠা নিল। কালির দোয়াতে ডুবিয়ে লিখছে। রাতে খাওয়া দাওয়ার পর চোখে ঘুম লেগে যায়। গতকাল সে ইচ্ছে করে ফারদিনের সাথে রাতে দেখা করেনি। ফারদিনাও বলেছে আসবে না, আমিও জোর করিনি। দিনে অনেক সময় ওর সাথে কাটিয়েছি। রাতে ঘুমানোর সময় সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠে চোখের সামনে। সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। শেষ রাতের দিকে স্বপ্ন দেখি ফারদিনা আজমাতের সাথে ঢলে পড়ে কথা বলছে। আমার নাম তুচ্ছ করছে। আমাকে সে ভালোবাসে না। আমার বাঁশির সুর তার কানে পৌঁছায় না। আমি স্বপ্নের ঘরেই থমকে যাই। পাথরের মতো শক্ত হয়ে যাই আমি। মনে হচ্ছে আমি মাটির তৈরি মানুষ না, মনে ধাতব দিয়ে তৈরি। ভীষণ কষ্ট হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ফজরের আজানের সুর ঘুমে ভেঙে যায়। তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। লোক বলে স্বপ্ন কারো বলতে নেই, কিন্তু আমি রাঙার কাছে বলেছি। হাত থামালো সুফিয়ান। ডাক আসে তার। সুফিয়ান ভাই ঘরে আছেন? সোলেমনের কণ্ঠ। সুফিয়ান খাতা বন্ধ করে বাইরে আসলো। মুখে চিন্তার ছাপ।
দূরে হাসতে যাচ্ছে, নিজেকে স্বাভাবিক করতে যাচ্ছে, পারছে না, হাসি আসছে না। ভেজা মুখখানা দেখলো সোলেমান সেজে গুজে এসেছে। ও বলল, আপনাকে ওরকম দেখাচ্ছে কেন? কীরকম? সুফিয়ান বারান্দায় বসে সিগারেট ধরালো। গত 2 দিন ধরে সিগারেট কম খাওয়া হচ্ছে, আর চেয়েছিল খাবে না। দুশ্চিন্তার কারণে সিগারেট ধরালো, লম্বা লম্বা টানে ধোঁয়া ছাড়লো। মনে হয় খুব চিন্তিত। সুফিয়ান স্বপ্নের কথা সোলেমানকে বলল। সোলেমানের কথা কাউকে বললে কিছু হয় না, লোকে ভুল বলে। সোলেমান তার স্বপ্নের কথা শুনে বলল, স্বপ্নের কথা কাউকে বলতে নাই।